আজকে আমরা পার্সি বিশ শেলির অসাধারণ একটি কবিতা ওড টু দি ওয়েস্ট উইন্ড নিয়ে কথা বলবো। চলুন এই কবিতার গভীরে প্রবেশ করি, যেখানে ধ্বংস আর পুনর্জন্ম যেন একে অপরের সাথে কথা বলছে। হে বন্য পশ্চিমী বাতাস, তুমি তো শরতেরই নিঃশ্বাস। ভাবুন তো একবার, শুধু এই একটা লাইন দিয়েই শেলি আমাদের দাঁড় করিয়ে দেন প্রকৃতির এক বিশাল উদ্দাম শক্তির সামনে। 1819 সালে ইটালির ফ্লোরেন্সের কাছে বসে লেখা এই কবিতাটা কিন্তু শুধু একটা ঋতুর বর্ণনা নয়, এটা আসলে পরিবর্তন আর বিপ্লবের জন্য এক জোরালো ডাক। আমাদের আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব বাতাস কিভাবে এক দ্বৈত সত্তা হয়ে ওঠে। তারপর জানব কিভাবে সে পৃথিবী, আকাশ আর সমুদ্রকে শাসন করে। এরপর আমরা কবির ব্যক্তিগত যন্ত্রণার জগতে ডুব দেব, আর সবশেষে দেখব কিভাবে তিনি এক নতুন দিনের স্বপ্ন দেখছেন। চলুন প্রথমেই চিনে নিই এই কবিতার মূল চরিত্রকে, পশ্চিমী বাতাসকে। শেলির চোখে এ শুধু আবহাওয়া নয়, এ এক জীবন্ত বন্য আত্মা। কবিতাটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার দিয়ে। বাতাস এখানে একই সাথে দুটো কাজ করছে। একদিকে সে যেন এক ধ্বংসকারী, মরা শুকনো পাতাগুলোকে তাড়িয়ে দিচ্ছে, আবার অন্যদিকে সেই কিন্তু একজন রক্ষাকর্তা, যে নতুন জীবনের বীজগুলোকে যত্ন করে মাটির গভীরে পৌঁছে দিচ্ছে, যেন তারা বসন্তের জন্য তৈরি হতে পারে। এখন প্রশ্ন হল, শেলি এটা করলেন কিভাবে? তিনি একটা অসাধারণ সাহিত্যিক কৌশল ব্যবহার করেছেন, যাকে বলে পার্সনিফিকেশন বা ব্যক্তির উপদান। মানে তিনি বাতাসকে কোনো জড়বস্তু হিসেবে দেখেননি, বরং তাকে দিয়েছেন মানুষের মতো গুণাবলী। এই বাতাস শুনতে পারে, কাজ করতে পারে, তার নিজস্ব ইচ্ছা আছে। বাতাসের এই যে দ্বৈত চরিত্র, এটাকে আরও জোরালোভাবে বোঝানোর জন্য শেলি আরেকটা চমৎকার জিনিস ব্যবহার করেছেন, আর তা হল অক্সিমোরন বা বিরোধাভাস। যখন তিনি বাতাসকে একই সাথে বলছেন ধ্বংসকারী এবং রক্ষাকর্তা, তখন এই দুটো বিপরীত শব্দ দিয়ে তিনি আসলে কবিতার মূল ভাবটাকে তুলে ধরছেন, যে ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। আচ্ছা, আমরা তো বাতাসকে চিনলাম, এবার চলুন দেখি তার ক্ষমতা আসলে কতখানি বিস্তৃত। শেলি দেখাচ্ছেন যে এই বাতাস যেন পৃথিবী, আকাশ আর সমুদ্র, এই তিন জগতেরই একছত্র শাসক। ধরুন পৃথিবীর কথা। বাতাস কি করছে? সে একদিকে যেমন মৃত ঝরে পড়া পাতাগুলোকে তাড়িয়ে দিচ্ছে, মানে পুরনোকে শেষ করছে, ঠিক তেমনি আবার নতুন জীবনের বীজগুলোকে বয়ে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখছে, ঠিক যেন কবরের ভেতরে থাকা একটা লাশ যা আবার নতুন করে জেগে ওঠার অপেক্ষায় আছে। আকাশে তো বাতাসের শক্তি আরও নাটকীয়, আরও ভয়ঙ্কর। সে মেঘগুলোকে এমনভাবে তাড়া করে নিয়ে বেড়ায় যেন ওরা মরা পাতা। এই মেঘের মধ্যে দিয়েই সে যেন আসন্ন ঝড়ের ইঙ্গিত দেয়, যা বিদায়ী বছরের সমাপ্তি ঘোষণা করছে। আর ভাববেন না যে ওর ক্ষমতা শুধু মাটি আর আকাশেই সীমাবদ্ধ। না, একদমই না। সমুদ্রের উপরেও তার একই দাপট। সে শান্ত ভূমধ্যসাগরকে তার গ্রীষ্মের ঘুম থেকে জাগিয়ে তোলে, আবার বিশাল আটলান্টিকের গভীরেও এমন আলোড়ন তোলে যে পানির নিচের গাছপালাও ভয় কেঁপে ওঠে। তো প্রকৃতির এই বিশাল শক্তি, এই অদম্য ক্ষমতা, কবির কাছে এর মানেটা কি? এখানেই কিন্তু কবিতাটা একটা দারুণ মোড় নেয়। এতক্ষণ যা কিছু বাইরে ঘটছিল, তা এবার কবির ভেতরের জগতে প্রবেশ করে। এখন আমরা প্রকৃতির বিশাল জগৎ থেকে সরে আসব কবির নিজের ভেতরের জগতে। আর এখানেই আমরা দেখব এক তীব্র সংঘাত, বাতাসের বাঁধনহারা শক্তির সাথে কবির নিজের জীবনের সীমাবদ্ধতার এক অদ্ভুত বৈপরীত্য। কবি একেবারে ভেঙে পড়েছেন। তিনি যেন চিৎকার করে বলছেন, আমি জীবনের কাঁটার ওপর পড়েছি, আমার রক্ত ঝরছে। এই একটা লাইনেই তার সমস্ত হতাশা আর যন্ত্রণা ফুটে ওঠে। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু কবিতার মূল সুর। একদিকে দেখুন পশ্চিমী বায়ু, অদম্য, স্বাধীন, গর্বিত, যাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আর অন্যদিকে কবি, যিনি বলছেন যে সময়ের ভার তাকে শৃঙ্খলিত করে রেখেছে, নত করে দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে তিনি কি চাইছেন? তিনি চাইছেন প্রকৃতির সাথে মিশে যেতে। তিনি হতে চান একটা মরা পাতা, কিংবা এক টুকরো মেঘ, বা সমুদ্রের একটা ঢেউ, যাতে বাতাসের সেই অদম্য শক্তি তিনিও ফিরে পেতে পারেন, যা হয়তো তার যৌবনে ছিল। এই হতাশার গভীর থেকে কিন্তু কবি আবার উঠে দাঁড়ান। আর এখানেই কবিতাটা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
হতাশা থেকে জন্ম নেয় এক নতুন আকাঙ্ক্ষা, এক নতুন দাবি। তিনি বাতাসের কাছে একটার পর একটা আবেদন করছেন, বলছেন, আমাকে তোমার বীণা বানিয়ে নাও, আমার মৃত চিন্তাগুলোকে ঝরা পাতার মতো উড়িয়ে নিয়ে যাও, আমার কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। তিনি আসলে বাতাসের মাধ্যমেই এক নতুন দিনের ভবিষ্যৎবাণী করতে চাইছেন। দেখুন, ব্যাপারটা শুধু ব্যক্তিগত যন্ত্রণা থেকে মুক্তির নয়, এর লক্ষ্যটা আরও অনেক বড়। কবি চাইছেন তার মৃত চিন্তাগুলো যেন বাতাসের শক্তিতে নতুন করে প্রাণ পায়, আর সেই নতুন চিন্তা যেন পৃথিবীতে এক নতুন জাগরণ আনতে পারে। এটা আসলে সামাজিক আর রাজনৈতিক পরিবর্তনেরই একটা ডাক। আর এই ধারণাটা শেলির দর্শনের একেবারে কেন্দ্রে ছিল। তিনি বিশ্বাস করতেন কবিরাই হলেন পৃথিবীর অস্বীকৃত আইন প্রণেতা, তাদের লেখাই সমাজকে পরিবর্তনের পথে চালিত করার ক্ষমতা রাখে। আর এভাবেই কবিতাটা শেষ হচ্ছে, কোনো নিশ্চিত ঘোষণা দিয়ে নয়, বরং একটা শক্তিশালী প্রশ্ন রেখে, যদি শীত আসে তবে বসন্ত কি খুব দূরে থাকতে পারে? এটা আসলে একটা গভীর আশার কথা, যা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো ধ্বংস বা কঠিন সময়ের পরেই এক নতুন শুরুয়াত অপেক্ষা করে থাকে।